একজন শিবেন্দ্রনাথ নামে এক বৃদ্ধ লোক ছিল। তার বয়স প্রায় ৬২ বছরে পৌঁছে গিয়েছিল। শিবেন্দ্রনাথের স্ত্রী বহু বছর আগেই এই পৃথিবী ত্যাগ করে চলে গিয়েছিল। তার একমাত্র ছেলে ছিল অরুণ, যে বিয়ের পর বিদেশে কাতারে কাজ করতে চলে যায়। বিয়ের কিছুদিন পরেই সেই ছেলে তার স্ত্রীকে গ্রামে বাবার কাছে রেখে চলে যায়। এখন বাড়িতে শুধু শিবেন্দ্রনাথ আর তার পুত্রবধূ রিয়া থাকত। অরুণ বছরে মাত্র একবার ছুটিতে আসত। বাকি সময় রিয়া আর শিবেন্দ্রনাথ একাই বাড়ির প্রশস্ত উঠোনে তাদের নিঃসঙ্গতা কাটাত। একদিন সকালবেলা রিয়া তার শ্বশুরের জন্য ডাইনিং টেবিলে চা রাখে। শিবেন্দ্রনাথ চায়ের কাপ তুলে পুত্রবধূকে তার পাশে বসার ইঙ্গিত করে। কিছুক্ষণ পর সে গম্ভীর কণ্ঠে বলল, বেটি রিয়া, আমি একা থাকতে থাকতে খুব ক্লান্ত হয়ে পড়েছি। এই নিঃসঙ্গতা আর সহ্য হয় না। ভাবছি আবার বিয়ে করব। শেষ পর্যন্ত কতদিন এভাবে একা বাঁচব? রিয়া এক মুহূর্তের জন্য চমকে যায় এবং হেসে বলল, আরে শ্বশুরজি, এই বয়সে আপনার সঙ্গে কে বিয়ে করবে? আর আপনি এত চিন্তা কেন করছেন? আপনি একা কোথায়? আমি তো আপনার সঙ্গে আছি। তাহলে চিন্তার কি কারণ? শিবেন্দ্রনাথ দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি বাড়িতে আছো ঠিকই, কিন্তু মনকে খুশি করার মতো কেউ নেই। এই নিঃসঙ্গটা খুব কষ্ট দেয়। রিয়া হালকা হাসির সঙ্গে বলল, শ্বশুরজি, আমি থাকতে আপনি এমন কথা কেন বলছেন? আমিও বুঝি একা থাকার কষ্ট কেমন হয়। অরুণ কাতারে গেছে অনেক দিন হলো, সে তো বছরে একবারই ফেরে। আমিও প্রায়ই নিজেকে একা আর খালি মনে করি। এই কথা বলে সে চোখ নামিয়ে নেয়, আর পরিবেশে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ে। তারপর তারা দুজন ধীরে ধীরে বৈঠকখানায় চলে যায়, যেখানে তাদের কথাবার্তা আরও গভীর হতে থাকে। দুজন ঘরে বসেছিল, হঠাৎ শিবেন্দ্রনাথ গভীর শ্বাস নিয়ে বলল, বেটি রিয়া, আমি আর আগের মতো যুবক নই। যখন তোমার শাশুড়ি বেঁচে ছিল, তখন আমরা দুজন একে অপরকে খুশি রাখতাম, একে অপরের সঙ্গে ছিলাম। কিন্তু এখন সেই দিনগুলো শুধু স্মৃতি হয়ে গেছে। এই কথা শুনে রিয়া নরম স্বরে বলল, শ্বশুরজি, আপনি এমন কথা কেন বলছেন? আপনি এখনো যুবকের মতোই দেখতে। আপনার চেহারা আর সাহস এখনো শক্তিশালী। তারপর সে হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য কিছু বিশেষ নিয়ে আসছি। সে দ্রুত পায়ে রান্নাঘরে চলে গেল। সেখানে গিয়ে তাড়াতাড়ি চা তৈরি করল, কিন্তু এবার চায়েতে একটি ওষুধ মিশিয়ে দিল। চায়ের সুগন্ধের সঙ্গে এক অদ্ভুত গাম্ভীর্য বাতাসে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর রিয়া আবার ঘরে ফিরল। তার হাতে ছিল দুধ মেশানো চায়ের কাপ। শিবেন্দ্রনাথ কাপের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এটা কি নিয়ে এলে? এটা কি আমাকে আবার শক্তিশালী করে তুলবে? এটা পান করলে কি আমার যৌবন ফিরে আসবে? রিয়া হালকা হেসে বলল, আপনি একদম ঠিক ধরেছেন। আমি এতে একটি বিশেষ ওষুধ মিশিয়েছি। আপনি এটা পান করলেই আপনার মধ্যে আগের শক্তি ফিরে আসবে। শিবেন্দ্রনাথ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, এটা কি ধরনের ওষুধ? কোনো জাদুকরী জিনিস এটা, যা আমার যৌবন ফিরিয়ে আনতে পারে? রিয়া নরম স্বরে বলল, আগে আপনি পান করুন, তারপর এর প্রভাব নিজেই দেখুন। শিবেন্দ্রনাথ আর দেরি না করে তৎক্ষণাৎ চায়ের কাপ তুলে এক ঢোকে পান করে ফেল। সে এখনও এর প্রভাব অনুভব করতে পারেনি। এমন সময় হঠাৎ রিয়ার ফোন বেজে উঠল। ফোনটা ছিল তার স্বামী অরুণের। রিয়া ফোন তুলে ঘর থেকে বেরিয়ে গেল, যাতে শান্তিতে কথা বলতে পারে। ওপাশ থেকে অরুণ খুশির সঙ্গে বলল, রিয়া, আমি ২-৩ দিনের মধ্যেই বাড়ি ফিরছি। এই কথা শুনে রিয়া চমকে গিয়ে বলল, কি? আপনি তো বছরে একবারই আসেন, তাহলে হঠাৎ এখন কিভাবে আসছেন? অরুণ হেসে বলল, আমাদের অফিসে পরের ২ মাসের জন্য কাজ বন্ধ আছে, তাই ভাবলাম বাড়ি এসে সবার সঙ্গে সময় কাটাই। রিয়া ধীরে বলল, ঠিক আছে, এ তো খুব খুশির খবর। অরুণ তৎক্ষণাৎ জিজ্ঞাসা করল, আমার বাবা কেমন আছেন? রিয়া হালকা স্বরে বলল, আপনার বাবা তো এখন ঘরের ভেতরই আমাকে ডাকছিলেন। কিছুক্ষণ দুজন স্বামী স্ত্রী কথা বলল। তারপর রিয়া ফোন কেটে দিয়ে আবার ঘরে ফিরল। ভেতরে এসে দেখল শিবেন্দ্রনাথ বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন। তার চেহারায় শান্তি আর স্বস্তির ছোঁয়া ছিল, যেন অনেক বছর পর তাকে আরাম মিলেছে। বাইরে সন্ধে নামছিল, আর পুরো বাড়িতে এক রহস্যময় নীরবতা ছড়িয়ে পড়ল। রাত হয়ে গিয়েছিল, তাই রিয়া খাওয়া দাওয়া করে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে যখন সূর্যের আলো উঠোনে ছড়িয়ে পড়ল,
তখন সে অভ্যেস মতো শ্বশুরের জন্য চা বানিয়ে তার ঘরে নিয়ে গেল। শিবেন্দ্রনাথ পুত্রবধূকে দেখে খুশি হয়ে বলল, বেটি, আজ আমি নিজেকে খুব হালকা আর খুশি মনে করছি। কাল যে দুধের চা দিয়েছিলে তার স্বাদ তো অসাধারণ ছিল। রিয়া হেসে বলল, ভালো কথা শ্বশুরজি, আপনার পছন্দ হয়েছে। এমন সময় দরজার ঘণ্টা বেজে উঠল। বাইরে গিয়ে দেখল অরুণ এসে গেছে। রিয়া তার স্বামীকে দেখে খুশিতে তাকে জড়িয়ে ধরল। বাড়ির পরিবেশ অনেক দিন পর খুশিতে ভরে উঠল। পরের দিনই অরুণ তার বাবা আর স্ত্রীকে বলল, আমরা তিনজন কলকাতা চলি, কয়েকদিন ঘুরে ফিরে সময় কাটাবো। কয়েকদিন পর তিনজন কলকাতার উদ্দেশ্যে রওনা হলো। অরুণ সেখানে একটা বড় বাড়ি ভাড়া নিয়েছিল। তারা সবাই সেই বাড়িতে আরামে থাকতে লাগলো। একদিন অরুণ তার বাবাকে বলল, আমরা দুজন স্বামী স্ত্রী আজ সন্ধ্যায় বাইরে ঘুরতে যাচ্ছি। এ কথা শুনে শিবেন্দ্রনাথ একটু বিরক্ত হয়ে বলল, আর আমাকে একা ফেলে আমি এখানে একা বসে কি করব? অরুণ নরম স্বরে বলল, বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার দেখাশোনার জন্য একজন কাজের মেয়ে রেখে দিয়েছি, সে সব সময় আপনার সঙ্গে থাকবে। শিবেন্দ্রনাথ কিছুক্ষণ ভেবে বলল, বেটা, এই পুরনো ফোনটা আর আমার কোনো কাজে লাগে না, এতে না ইন্টারনেট চলে না ভালোভাবে কথা বলা যায়। আমাকেও একটা নতুন স্মার্টফোন কিনে দাও, যাতে সময় কাটাতে পারি। সে পকেট থেকে কিছু টাকা বের করে ছেলের হাতে দিয়ে বলল, নিন বাবা, এখন আপনি দুনিয়ার সব কিছু দেখতে পারবেন, চাইলে ভিডিও, চাইলে খবর, সব আপনার হাতের মুঠোয়। অরুণ আর রিয়া ঘুরতে চলে গেল, কিন্তু বাড়িতে এখন শুধু শিবেন্দ্রনাথ আর কাজের মেয়েই রয়ে গেল। কয়েকদিন পর সন্ধে শিবেন্দ্রনাথ সোফায় বসে নতুন ফোন চালাচ্ছিল। সে প্রথমবার ইনস্টাগ্রাম খুলল এবং ভিডিও দেখতে লাগল। হঠাৎ একটি মেয়ের ভিডিও সামনে এলো, যেখানে সে তার মোবাইল নাম্বারও বলছিল। শিবেন্দ্রনাথ এক মুহূর্তের দ্বিধার পর তৎক্ষণাৎ নম্বরটি কপি করে মেয়েটিকে ফোন করল। দুজনের মধ্যে কথা শুরু হলো। শিবেন্দ্রনাথ দ্বিধার সঙ্গে বলল, বেটি, তুমি খুব সুন্দর দেখতে, তোমার হাসি হৃদয় ছুঁয়ে যায়। তার কথা শুনে ইনস্টাগ্রামের মেয়েটি হেসে উঠল এবং কিছুটা প্রভাবিত হলো। তারপর দুজনের মধ্যে দীর্ঘ কথোপকথনের সূত্রপাত হলো। ধীরে ধীরে মেয়েটিও এই বৃদ্ধ লোকটিকে পছন্দ করতে লাগল। কয়েকদিন পর ফোনে কথা বলতে বলতে শিবেন্দ্রনাথ মেয়েটিকে বলল, তুমি চাইলে আমার বাড়িতে আসতে পারো, তোমার সঙ্গে দেখা করে আমি খুশি হব। সে তৎক্ষণাৎ তার বাড়ির ঠিকানাও দিয়ে দিল। কয়েকদিন পর ইনস্টাগ্রামের সেই মেয়েটি সত্যিই শিবেন্দ্রনাথের বাড়িতে এসে হাজির হলো। দরজায় কড়া নাড়ার শব্দ শুনে শিবেন্দ্রনাথ দরজা খুলতেই সামনে তরুণীকে সুসজ্জিত অবস্থায় দেখল। সে ভেতরে এলে শিবেন্দ্রনাথ তাকে সোফায় বসালো। শিবেন্দ্রনাথ সেদিন বিশেষভাবে চুলে তিল লাগিয়েছিল, হালকা পাউডার আর সুগন্ধি ব্যবহার করেছিল। ৬২ বছর বয়সেও সে আয়নায় নিজেকে যুবক দেখানোর চেষ্টা করছিল। মেয়েটি হেসে বলল, তাহলে কি আপনি আমাকে বিয়ার খাওয়াবেন না? শিবেন্দ্রনাথ একটুও দেরি না করে তৎক্ষণাৎ ফ্রিজ থেকে দুটো বোতল নিয়ে এলো। দুজন মুখোমুখি বসে বিয়ার পান করতে লাগল। পরিবেশ হালকা আর হাসিতে ভরে উঠল। কিছুক্ষণ পর মেয়েটি চোখ নামিয়ে বলল, কেন আমরা দুজন কোনো হোটেলে যাই না? সেখানে আরও মজা হবে। শিবেন্দ্রনাথ একটু দ্বিধার সঙ্গে বলল, কিন্তু এই জায়গাটাও তো খারাপ নয়। মেয়েটি চঞ্চল কণ্ঠে হেসে বলল, হোটেলের মজাই আলাদা, সেখানে কেউ বাধা দেবে না। শিবেন্দ্রনাথ অবশেষে রাজি হলো। সে কাজের মেয়েকে ডেকে বলল, আমরা দুজন বাইরে যাচ্ছি, বাড়ির খেয়াল রাখো, আর এই কথা কাউকে বলো না। তারা দুজন গাড়িতে উঠে শহরের একটি হোটেলে পৌঁছে গেল। সেখানে গিয়ে একটি ঘর বুক করলো এবং ভেতরে প্রবেশ করল। ঘরে পৌঁছে মেয়েটি চঞ্চল স্বরে বলল, এখানে এসে কেমন লাগছে? শিবেন্দ্রনাথ হৃদয়ের গভীর থেকে বলল, প্রথমবার আমি এমন একটি মেয়ের সঙ্গে দেখা করলাম যে আমার খেয়াল রাখছে, আমাকে খুশি করার চেষ্টা করছে। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। মেয়েটি হেসে বলল, এটাই তো আমার কাজ, খুশি করা, কিন্তু এর বদলে আমার প্রচুর টাকা লাগবে। শিবেন্দ্রনাথ হেসে বলল, আমার কাছে অনেক টাকা আছে, যত চাও নিয়ে নাও, শুধু আমার সঙ্গ দিও। তারপর তারা দুজন কাছাকাছি এলো এবং সম্পর্কের সীমা অতিক্রম করল। কিছুক্ষণ পর মেয়েটি গম্ভীরভাবে বলল, আমি তোমার সঙ্গে বিয়ে করতে প্রস্তুত। তারা দুজন কথায় মগ্ন ছিল। এমন সময় হঠাৎ শিবেন্দ্রনাথের ফোনে একটি কল এলো। ওপাশে ছিল তার ছেলে অরুণ, যে কঠিন স্বরে বলল, এক্ষুনি বাড়ি ফিরে আসুন। শিবেন্দ্রনাথ ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি ঘর ছেড়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি পৌঁছতেই অরুণ রেগে গিয়ে জিজ্ঞাসা করল, বাবা, আপনি এই বয়সেও বিয়ের কথা বলছেন, এসব কি? শিবেন্দ্রনাথ কঠিন স্বরে বলল, আমার ইচ্ছা, আমি বিয়ে করব কিনা তা আমার সিদ্ধান্ত। এই টাকা আমার, আর বয়সের কথা বলতে গেলে আমি এখনো এত বুড়ো হয়ে যাইনি। কান খুলে শোনো, এই বাড়ি আমার, এখানে শুধু আমার ইচ্ছাই চলবে। এই বলে শিবেন্দ্রনাথ দরজা জোরে বন্ধ করে ঘরে চলে গেল, আর পরিবেশের তিক্ততা ছড়িয়ে পড়ল। অরুণ উদ্বিগ্ন স্বরে রিয়াকে বলল, দেখো রিয়া, বাবা এই বয়সেও বিয়ের জেদ করছেন, আমার ভয় হচ্ছে। কে জানে কালকে তিনি আমাদের জন্য নতুন কোনো বিপদ নিয়ে আসবেন। ইতিমধ্যে শিবেন্দ্রনাথ সোজা হোটেলে সেই মেয়েটির কাছে পৌঁছে উত্তেজিতভাবে বলল, তাড়াতাড়ি আমার সঙ্গে বিয়ে করো, আমি আর অপেক্ষা করতে পারছি না। মেয়েটি দ্বিধা না করে বলল,
আমি তো আগেই প্রস্তুত। শিবেন্দ্রনাথ রাতের দিকে তাকিয়ে বলল, কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে। চলো বাড়ি যাই, কাল সকালে কোর্ট ম্যারেজ করব। রাতের বেলা তারা দুজন বাড়ি ফিরে এলো। ঘরে গিয়ে শিবেন্দ্রনাথ আবার ফোনে মেয়েটির সঙ্গে কথা বলল এবং আস্থা ভরে বলল, কাল সকালে আমরা দুজন কোর্ট ম্যারেজ করব। পরদিন সকালে শিবেন্দ্রনাথ ভালোভাবে প্রস্তুত হয়ে বাড়ি থেকে বের হচ্ছিল। এমন সময় অরুণ তাকে থামিয়ে দিল। সে উদ্বিগ্ন স্বরে বলল, বাবা, আপনি যা করতে যাচ্ছেন তা একদম ভুল। এই মেয়েটি ভালো নয়, এ আপনাকে ধ্বংস করে দেবে। শিবেন্দ্রনাথ রেগে গিয়ে বলল, এটা আমার জীবন, আমার ইচ্ছা। আমি বিয়ে করব কিনা তা আমার সিদ্ধান্ত। তুমি কে আমাকে বাধা দিওয়ার? অরুণ নীরবে বলল, আমার উদ্দেশ্য আপনাকে বাধা দিও নয়, শুধু বোঝানো। এই মেয়েটির বদনাম আছে, এ আপনার সম্মান আর বাড়ি দুটোই ডুবিয়ে দেবে। কিন্তু শিবেন্দ্রনাথ তার একটি কথাও শুনল না এবং দরজা বন্ধ করে বেরিয়ে গেল। দুপুর গড়াতেই শিবেন্দ্রনাথ সত্যিই কোর্ট ম্যারেজ করে সেই মেয়েটিকে তার স্ত্রী বানিয়ে বাড়ি নিয়ে এলো। বাড়ির দৃশ্যই পাল্টে গেল। অরুণ আর রিয়া ঘরে বসে অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। শিবেন্দ্রনাথ তাদের ডেকে বলল, এসো, তোমরা দুজন আমার নতুন স্ত্রীর সঙ্গে দেখা করো। দেখো, এখনে তোমাদের মা। ইনস্টাগ্রামের মেয়েটি হেসে বলল, হ্যাঁ, আমারও এখন একটা বড় ছেলে আর পুত্রবধূ আছে। অরুণের মুখে বিস্ময় আর নীরবতা ছড়িয়ে পড়ল। শিবেন্দ্রনাথ রিয়ার দিকে তাকিয়ে বলল, বেটি, আমরা দুজন আমাদের ঘরে যাচ্ছি, খাবার সেখানে নিয়ে এসো। সন্ধ্যায় মেয়েটি খুশি হয়ে বলল, আজ আমাদের বিয়ের প্রথম দিন, এই খুশিতে হোটেলে খাওয়া যাক। তারা দুজন আবার হোটেলে গেল, ঘর বুক করল এবং রাত সেখানেই কাটালো। সকালে যখন অরুণ বাবার ঘরে উঁকি দিল, তখন ঘর খালি পেল। তার হৃদয় ডুবে গেল। কিছুক্ষণ পর রিয়া চা নিয়ে এলো। তখনই শিবেন্দ্রনাথ তার নতুন স্ত্রীর সঙ্গে ফিরে এলো এবং সোজা ঘরে চলে গেল। ঘরের ভেতর মেয়েটি চঞ্চল স্বরে বলল, আমাকে আজ আগে যেতে হবে, কেনাকাটাও করতে হবে। শিবেন্দ্রনাথ তৎক্ষণাৎ পকেট থেকে টাকা বের করে তার হাতে দিল। এই দৃশ্য অরুণ নিজের চোখে দেখল। সে রেগে গিয়ে স্ত্রীকে বলল, এই মেয়েটি বাবাকে ধ্বংস করে দেবে। এ প্রতিদিন নতুন নতুন নখরা দেখাবে, কখনো হোটেল, কখনো গয়না, কখনো কেনাকাটা। বাবা শেষ পর্যন্ত কতদিন এসব সহ্য করবেন? এ কথা শুনতেই শিবেন্দ্রনাথ রেগে আগুন হয়ে গেল এবং চিৎকার করে বলল, অরুণ, এ আমার স্ত্রী, আর তুমি কে হিসাব নিতে এসেছ? এই টাকা আমি নিজের খুশিতে দিয়েছি। ইনস্টাগ্রামের মেয়েটিও মাঝখানে বলে উঠল, হ্যাঁ, আর শোনো, আমরা দুজন কোর্টে বিয়ে করেছি, এখন আমি এই বাড়ির মালকিন। এ কথায় পরিবেশ আরও তিক্ত হয়ে গেল। শিবেন্দ্রনাথ রিয়াকে ডেকে বলল, বেটি, তোমার স্বামীকে ঘরে নিয়ে যাও, তাকে বোঝাও যেন আমাকে আর আমার স্ত্রীকে বিরক্ত না করে। রিয়া নীরবে অরুণকে তাদের ঘরে নিয়ে গেল। ইতিমধ্যে শিবেন্দ্রনাথ আর সেই মেয়েটি শরাবের বোতল খুলে একসঙ্গে বসল। মাঝে মাঝে মেয়েটি ব্যঙ্গ করে বলতে লাগল, তোমার ছেলে তোমার সঙ্গে কিভাবে কথা বলছিল? ভালো হবে যদি তুমি অরুণ আর তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দাও। শেষ পর্যন্ত এই বাড়ি তো তোমার, ও তোমাকে কি দেয়? শুধু তোমার সিদ্ধান্তে প্রশ্ন তোলে। শিবেন্দ্রনাথ নেশায় ডুবে থাকা চোখে তাকে দেখে বলল, তুমি একদম ঠিক বলছ, তুমি সত্যিই খুব বুদ্ধিমান স্ত্রী। অন্যদিকে ঘরে বসে অরুণ রিয়াকে বলল, কয়েকদিন পর আমাকে আবার বিদেশ যেতে হবে, কিন্তু আমি তোমার আর বাবার জন্য চিন্তায় আছি। এই মেয়েটি বাবাকে ধ্বংস করে দেবে। রিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, যদি মা আজ বেঁচে থাকতেন তাহলে আমাদের এই দিন দেখতে হতো না। তুমি চিন্তা করো না, আমি বাবার খেয়াল রাখব। তারপর রান্নাঘরে যাওয়ার আগে সে শ্বশুরের ঘরের দরজায় গিয়ে ধীরে বলল, শ্বশুরজি, আমি অরুণের জন্য চা বানাতে যাচ্ছি, ভাবলাম আপনাকেও জিজ্ঞাসা করি। কিন্তু শিবেন্দ্রনাথ কিছু বলার আগেই মেয়েটি তাড়াতাড়ি বলে উঠল, হ্যাঁ হ্যাঁ বেটি, আমাদের জন্য চা নিয়ে এসো। রিয়া চুপচাপ চা বানিয়ে শ্বশুরের ঘরে টেবিলে রেখে এলো। তারপর ফিরে এসে স্বামীকে চা দিয়ে ধীরে বলল, শ্বশুরজি। আর সেই মেয়েটি ঘরে বসে বিয়ার পান করছিল। অরুণ দাঁত কিরমির করে বলল, কি? আগে বাবা একা পান করতেন, এখন তার সঙ্গে মিলে? সকাল হলেই সিদ্ধান্ত হবে, হয় আমরা এই বাড়িতে থাকব, নয় সেই মেয়েটি। আজই সিদ্ধান্ত হবে। এমন সময় শিবেন্দ্রনাথ আর সেই মেয়েটি ঘর থেকে উঠে বাইরে এলো। শিবেন্দ্রনাথ পুত্রবধূকে ডেকে বলল, রিয়া বেটি, আমাদেরও চা দাও। রিয়া চায়ের কাপ ভরে শ্বশুরের হাতে দিল। তখন ইনস্টাগ্রামের মেয়েটি হেসে বলল, তোমার পুত্রবধূ তো খুব ভালো। আর শোনো হিয়া, আজ আমরা দুজন দুপুরের খাবার হোটেলে খাবো। এ কথা অরুণও শুনল। সে রেগে ফেটে পড়ল, বাবা, এই প্রতিদিনের তামাশা কতদিন চলবে? আপনি প্রতিদিন হোটেলে খেতে যান, এই মহিলা যা বলে আপনি তাই করেন। আপনি কি এখন আপনার জীবনের সমস্ত নিয়ন্ত্রণ এর হাতে তুলে দিয়েছেন? আর কয়েকদিন পর আমি আবার বিদেশ চলে যাব, তখন আপনার কি হবে? শিবেন্দ্রনাথের মুখ লাল হয়ে গেল। সে উঁচু স্বরে বলল, অরুণ,
যদি তোমার এত সমস্যা হয় তাহলে তোমার স্ত্রীকে নিয়ে চলে যাও। এই মেয়েটি আমার স্ত্রী, আর এই বাড়ি আমার। আমি আমার খরচ আমার পেনশন থেকে করি। তোমাদের এখানে থাকার আর প্রয়োজন নেই। আজ থেকে তোমরা দুজন আমার বাড়ি ছেড়ে চলে যাও, আর মনে রাখো দুবার ফিরে এসো না। অরুণের হৃদয় কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে বলল, ঠিক আছে বাবা, আমরা এখনই চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন এই মেয়েটি আপনার জীবন ধ্বংস করে দেবে। আজ আপনি যে সিদ্ধান্ত নিলেন, কাল সেটার জন্যই পস্তাতে হবে। ইনস্টাগ্রামের মেয়েটি ঘরের কোণে দাঁড়িয়ে এসব শুনছিল। সে হেসে বলল, আরে এ কি, তোমরা বাপ ছেলে নিজেদের মধ্যে ঝগড়া করছো? যদি আমার জন্য ঝগড়া হয় তাহলে আমিই চলে যাই। শিবেন্দ্রনাথ তৎক্ষণাৎ হাত তুলে বলল, না, তুমি কেন যাবে? এরা দুজন যাবে, অরুণ আর রিয়া। এখনই আমার বাড়ি ছেড়ে চলে যাও। অরুণের হৃদয়ে ছুরির মতো আঘাত লাগল, কিন্তু রিয়া তার হাত ধরে বলল, চলো, আজ থেকে আমরা এই বাড়িতে থাকব না। তারা দুজন তাদের ঘরে গেল। রিয়া ব্যাগ বের করে কাপড় গোছাতে লাগল। সে ভারী কণ্ঠে বলল, অরুণ, আমরা দুজন এখন কোথায় থাকব? এই বাড়ি তো আর আমাদের নয়। অরুণ ক্লান্ত কণ্ঠে বলল, এখন শুধু একটাই পথ আছে, আমরা দুজন বিদেশ ফিরে যাই। বাবা নিজেই আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। রিয়ার চোখে জল এলো। সে ধীরে বলল, কিন্তু শ্বশুরজির কি হবে? অরুণ বেদনার হাসি দিয়ে বলল, বাবা আজ সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা তাদের জন্য পর। এখন এই বাড়ি তাদের, আমাদের নয়। তারা দুজন ব্যাগ তুলে নীরবে বাড়ি থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই রিয়া শেষবারের মতো বাড়ির দিকে তাকালো, যেন বছরের পর বছর ধরে জমে থাকা স্মৃতিকে বিদায় জানাচ্ছে। সময় গড়িয়ে চলল। অরুণ আর রিয়া বিদেশ ফিরে গেল। ইতিমধ্যে শিবেন্দ্রনাথ তার নতুন স্ত্রীর সঙ্গে একা থাকতে লাগল। কখনো তারা বাড়িতে বসে বিয়ার পান করত, কখনো হোটেলে খেতে যেত। কাজের মেয়ে প্রতিদিন এসব নিজের চোখে দেখত আর মনে মনে আফসোস করত। কিন্তু একদিন এমন ঘটনা ঘটল যা শিবেন্দ্রনাথের পায়ের তলার মাটি সরিয়ে দিল। সন্ধ্যার সময় ছিল। শিবেন্দ্রনাথ কাজের মেয়েকে ডেকে বলল, শোনো, আমাদের জন্য চা বানিয়ে আনো। ইনস্টাগ্রামের মেয়েটি হেসে বলল, আজ আমি তোমাকে চা বানিয়ে দিচ্ছি। এই বলে সে রান্নাঘরে চলে গেল এবং কাজের মেয়েকে বলল, তুমি যাও, আজ সব আমি সামলাবো। কাজের মেয়ে নীরবে ঘর থেকে বেরিয়ে গেল। মেয়েটি তাড়াতাড়ি চা বানিয়ে তাতে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে দিল। শিবেন্দ্রনাথ খুশি হয়ে চা পান করল। ঢোক গিলতেই বলল, বাহ, আজকের চা তো অসাধারণ। কয়েক মুহূর্তের মধ্যেই তার চোখ ভারী হয়ে এলো এবং সে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। মেয়েটি সুযোগ বুঝে আলমারি খুলল। সমস্ত গয়না আর নগদ টাকা ব্যাগে ভরে চুপিসারে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাত গড়ানোর পর যখন শিবেন্দ্রনাথের চোখ খুলল, তখন ঘর ছড়িয়ে ছিটিয়েছিল। সে এদিক ওদিক তাকালো, কিন্তু মেয়েটি গায়েব। আলমারি খুলতেই দেখল সেখানে শুধু ফাঁকা জায়গা, গয়না আর টাকা সব গায়েব। সে ঘাবড়ে গিয়ে মেয়েটিকে ফোন করল, কিন্তু মোবাইল বন্ধ ছিল। কাজের মেয়ে ঘরে এলে শিবেন্দ্রনাথ ঘাবড়ে জিজ্ঞাসা করল, ও কোথায়? কাজের মেয়ে বলল, বাবুজি, কাল সন্ধ্যায় সে বলেছিল তুমি যাও, আমি নিজে খাবার বানাবো। এ কথা শুনে শিবেন্দ্রনাথ মাথায় হাত দিয়ে বসে পড়ল এবং সোজা থানায় গিয়ে পৌঁছল। সেখানে ইন্সপেক্টরের সামনে কাঁদতে কাঁদতে বলল, সাহেব, সেই মেয়েটি আমার সঙ্গে বিয়ের ভান করে গতকাল রাতে চায়ে নেশার ওষুধ মিশিয়ে আমাকে অজ্ঞান করে দিয়েছে আর সমস্ত গয়না আর টাকা লুট করে পালিয়ে গেছে। ইন্সপেক্টর ঠান্ডা স্বরে জিজ্ঞাসা করল, মেয়েটির বয়স কত হবে? শিবেন্দ্রনাথ লজ্জিত হয়ে বলল, প্রায় 25 বছর। ইন্সপেক্টর হেসে ব্যঙ্গ করে বলল, তোমার বয়স 62 বছর, আর তুমি 25 বছরের মেয়ের সঙ্গে বিয়ে করলে? তোমার কি বোঝা উচিত ছিল না যে এটা সব প্রতারণা ছিল? যাই হোক, আমি রিপোর্ট লিখছি। রিপোর্ট লিখে শিবেন্দ্রনাথ বাড়ি ফিরল। তার হৃদয় ভেঙে গিয়েছিল। বারবার মেয়েটিকে ফোন করল, কিন্তু নম্বর বন্ধ পেল। এই সময় তার ছেলে অরুণের কথাগুলো মনে পড়ল, যে বলেছিল এই মেয়েটি তাকে ধ্বংস করে দেবে। কাজের মেয়ে বলল, বাবুজি, এখন আপনার ছেলে আর পুত্রবধূকে সব সত্যি বলে দিন। শিবেন্দ্রনাথ দীর্ঘশ্বাস ফেলে বলল, ইনস্টাগ্রামের মেয়েটির কথায় আমি অরুণের রিয়ার সঙ্গে অন্যায় করেছি। জানি না তারা আমাকে ক্ষমা করবে কিনা। সে তৎক্ষণাৎ মোবাইল তুলে অরুণকে ফোন করল। ইতিমধ্যে অরুণ আর রিয়া বিদেশে তাদের বাড়িতে বসেছিল। ফোন বাজতেই অরুণ তুলে কঠিন স্বরে বলল, বাবা, এখন আর কি হিসেব বাকি আছে? শিবেন্দ্রনাথের কণ্ঠ কাঁপছিল। বেটা, আমি ক্ষমার যোগ্য নই, কিন্তু দেরিতে হলেও আমি স্বীকার করছি যে আমি বড় ভুল করেছি। আমাকে আর তোমার মায়ের মতো পুত্রবধূকে ক্ষমা করো। সেই মেয়েটি আমাকে ধোঁকা দিয়েছে।
অরুণ তিক্ত স্বরে বলল, বাবা, এখন আমাদের আপনার নতুন বিয়ে বা ধোকার গল্পের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনি আমাদের অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আমাদের আর আপনার মধ্যে এখন কোনো সম্পর্ক নেই। এ কথা শুনে শিবেন্দ্রনাথের হৃদয় ভেঙে গেল। তার চোখ দিয়ে জল গুড়িয়ে পড়ল। সে ফোনে রিয়াকে বলল, বেটি, তুমি তোমার স্বামীকে বোঝাও, আমাকে ক্ষমা করতে বলো। রিয়া ধীরে স্বরে বলল, শ্বশুরজি, আমি অরুণকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু আপনি যা করেছেন তার ক্ষত খুব গভীর। শিবেন্দ্রনাথ ফোন বন্ধ করে চেয়ারে ধপ করে বসে পড়ল। সে ভাবল, যৌবনের লোভে সে তার সম্মান, ছেলে আর পুত্রবধূ সব হারিয়েছে। যে মেয়েটিকে সে স্ত্রী বানিয়েছিল, সে তাকে লুট করে চলে গেছে। শেষ পর্যন্ত সে একা রয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগল, ধন দৌলত আর যৌবনের জাদু কেবল সময়ের ধোঁকা। আসল সাহায্য তো ছেলে, পুত্রবধূ আর পরিবারের। যে তার সম্পর্ক ছেড়ে যায়, সে শেষ পর্যন্ত খালি হাতে আর একা থাকে।